আমার আজকের আলোচনার বিষয় ঘাটের সাদ্দামের কথা বলেছিলাম। দুর্ভাগ্যক্রমে তিনি ছাত্রলীগ করেন, ছাত্রলীগের একজন উপজেলা সভাপতি। সেই কারণেই তাকে মামলা দিয়ে পড়ছে বাগেরহাটের ছাত্রলীগ নেতা সাদ্দামের স্ত্রী শিশু সন্তানের মৃত্যুর কথা। গতকাল তার জেল গেটে গিয়ে তার স্ত্রীর ছোট বোন শালিকার যে আর্তনাদ, আমার একটা বোন আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে, এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা, তাহলে কেন ছাড়লো না? আমার আপনারা কেমন, তার সে তো খুনি না, তারপরে এইভাবে জেলে কেন আটকে রাখছে? তার স্ত্রী কষ্ট সহ্য করতে না পারে। আমার বোন, আমার একটা বোন নিয়ে আত্মহত্যা করছে, কত কষ্ট নিয়ে মরছে। রাজনীতি কি বলে না বলো? এত কষ্ট করছে, সে তো কোনো খুনি না, তার ছোটখাটো মামলা, তাহলে কেন ছাড়লো না? কেমন আমার ভাইয়া, তাহলে আমি দুলাভাই আমার নিজের ভাইয়ের চোখে দেখছো, তার কোনোদিন কাঁদতে দেখ। এই আর্তনাদ আমি যতবার শুনেছি আমার চোখ দিয়ে পানি বের হয়ে গেছে। আমি সাদ্দামকে চিনি না, আমি ছাত্রলীগ চিনি না, আমি কাউকে চিনি না, কিন্তু আবেগ বলে তো কিছু আছে, ইমোশন বলে তো কিছু আছে। প্রকৃতি আছে, প্রকৃতি বিচার করবে। কারণ আওয়ামী লীগের উপর গত 1.5 বছর যে অত্যাচার অন্যায় হয়েছে, এই অন্যায়ের বদলা প্রকৃতিই দেবে। এই উপদেষ্টা পরিষদের কেউ হয়তো রক্ষা পাবে না। হ্যাঁ, হয়তো অনেকে বিদেশে পালিয়ে গিয়ে বাঁচতে পারেন, কিন্তু কেউ তো ধরা খাবেনি, ধরা পড়বেনি। সেগুলো সময়ের অপেক্ষা। কাজেই আওয়ামী লীগ ফিরবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু সব হতাশা কাটিয়ে আওয়ামী লীগ এই 2026 সালে ফিরবে, এবং এই 2026 সালেই আর একটা নির্বাচনও হবে, এবং নির্বাচন হয়ে সেই নির্বাচনে প্রেক্ষাপট এমন ভাবে তৈরি হয়ে গেছে যে আওয়ামী লীগের বিজয় হয়তো কেউ ঠেকাতে পারবে না। এখন আজকে বগল বাজাচ্ছেন, নির্বাচন করছেন একতরফা ভাবে, কিন্তু ভাই আপনি তো অন্তর্ভুক্তিমূলক সমাজ করতে পারবেন না। বিভিন্ন যেটা বললো 50%-এর উপরের মানুষকে বাদ দিয়ে আপনি কিভাবে, আপনি তাদেরকে বঞ্চিত করে কিভাবে করবেন? পারবেন না। কাজে আওয়ামী লীগ ফিরবে, আওয়ামী লীগ ফিরতে হবে, আওয়ামী লীগ আসতেই হবে, এছাড়া বিকল্প কোনো উপায় নেই। আওয়ামী লীগের মানুষের কিন্তু এই কষ্ট, এই আধার কেটে যাবে, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু সে নিরাশ হয়ে অবশ্যই সে তার 9 মাসের একটি শিশু সন্তানকে হত্যা করে সেই মা, মানে ছাত্রলীগের সভাপতি সাদ্দামের স্ত্রী আত্মহত্যা করে বাংলাদেশকে কি মেসেজ দিয়ে গেছে? বাংলাদেশে বিচার আছে। প্যারোলে মুক্তি চেয়েছিল তার মৃত সন্তান এবং স্ত্রীকে দেখার জন্য, সেটাও সরকার দেয় নাই। প্যারোলে মুক্তি কিন্তু সরকারের কাছে, প্রশাসনের কাছে, বা যারা জেলার আছে তাদের কাছে সেই ক্ষমতা আছে, তাকে দেওয়া হয়নি। লাস্ট কিন্তু সে যশোর কেন্দ্রীয় কারাগারে এই শিশু সন্তান এবং তার স্ত্রীর লাশগুলো আসলে মাত্র 5 মিনিটে, তারপর আবার তাকে জেলের মধ্যে বন্দী করে। এটা কি আমাদের বাংলাদেশের স্বাধীনতা ছিল? আওয়ামী লীগ খারাপ ছিল, ছাত্রলীগ খারাপ ছিল? তাহলে এক কাজ করুন, আওয়ামী লীগের কোটি মানুষ আছে, ছাত্রলীগের কোটি মানুষ আছে, তাদেরকে সবাইকে গ্রেপ্তার করে তাকে হত্যা করে ফেলেন, তাহলে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার হবে। আমি বাংলাদেশ সরকারকে বলতে চাই, প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা, আপনারা কি ঘরে বসে কি আঙ্গুল চুষেন? আপনারা কাদের নিয়ন্ত্রণে দেশ চালাচ্ছেন? কাদেরকে খুশি করার জন্য করতেছেন? আরে আওয়ামী লীগের মতো নরপিশাচ, আওয়ামী লীগের মতো স্বৈরাশাসক সারা বিশ্বে বাংলাদেশে ছিল না। তারপরেও বিএনপির উপর যে অত্যাচার, নিপীড়ন, নির্যাতন করেছিল আওয়ামী লীগেরা, তারপরেও আওয়ামী লীগের, ছাত্রলীগের বা ছাত্র দলের বা যুব দলের নেতাকর্মীদেরকে বাবার দাফন, মায়ের দাফন করার সুযোগ করে দিয়েছে, তারপর আবার জেলে নিয়ে গেছে। কিন্তু আপনারা তো তাও করলেন না। আওয়ামী লীগের চাইতে ভয়ঙ্কর আজকে আপনারা খারাপ কাজটা করলেন। কি অমানবিক কাজটা করলেন আপনি? এই ছেলেটাকে তার গুলি করে মেরে ফেলেন, তার জীবনে আর কি রইল? একটা বাবার কাছে তার সন্তানের মৃত চেহারাটা দেখা মানে কত কষ্ট, কত বেদনাদায়ক, সেটা কি আপনারা জানেন? আপনারা কিসের সংস্কার করতেছেন, কিসের দেশ চালাচ্ছেন? মানুষের নিরাপত্তা কি আপনারা দিবেন, নাকি যার যার নিরাপত্তা শেষে নিবে? আপনারা কাদের নিরাপত্তার জন্য এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন করেছেন? এই ছাত্রদের মানে নিরাপত্তা দেওয়ার জন্য, আপনারা যে এনসিপি নিরাপত্তা দেওয়ার জন্য আপনারা সব বসছেন। আওয়ামী লীগ যদি অপরাধ করে তাদের বিচার হবে, কিন্তু প্রতিটা প্রয়োজন হচ্ছে সরকারের। আপনারা কি ধরনের নিরাপত্তা দিলেন? এতটুকু তার স্ত্রী জামিনের জন্য হাহাকার করেছে, তার দিলেন না। শেষ পর্যন্ত তারা যখন মানে আত্মহত্যা করলো, তাকেও প্রেরণা মুক্তি দিলেন না। জেলখানায় মাত্র 5 মিনিটের জন্য দেখে তাকে আবার জেলে পড়ে তাদেরকে মানে দাফন করতে পাঠিয়ে দিলেন। সে ছাত্রলীগ করতো, তার একটা দল করতো, প্রত্যেকটা মানুষের তার একটা দল করে, তার একটা সংগঠনকে পছন্দ করতে পারে। খারাপ হলে তার বিচার হবে, তাই বলে কি আইনের শাসন থেকে সে দূরে থাকবে? আইনের শাসন তো কেউ দূরে থাকবে না। সে ছেলেটা জেলে আছে, এটা তো তার জন্য অনেক অমানবিক কষ্টের যন্ত্রণা। সে কখনো বের হতে পারবে কিনা, তার জন্য সে জেল থেকে বের হতে পারবে। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তো সকলের জন্য সমান অধিকার রাখে, সেটা আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত, এনসিপি যা আছে সকলের জন্য সমান অধিকার রাখে। আপনারা কার জন্য এইভাবে দেশ চালাচ্ছেন? কাকে খুশি করার জন্য দেশ চালাচ্ছেন? আজকে এই ছেলেটা যে জেল থেকে বের হবে, সে কি ভালো মানুষ বের হবে? সে অত্যন্ত ভয়ঙ্কর হিসাবে সন্ত্রাসী হবে, হাইজাকার হবে, আপনার যত ধরনের অকারণ করার। সে যদি আত্মঘাতী করেও যদি কোনো খারাপ কাজ করা, সেটা কিন্তু তার অপরাধ হবে না, কারণ সে তার হৃদয়টাকে পুড়ে ফেলেছেন, তাকে মানে অর্ধেক মেরে ফেলেছেন। তাকে মেরে ফেলা উচিত ছিল। শিশু সন্তানটা দুনিয়াতে আসার আগে তার বাবা সাদ্দাম ছাত্রলীগের সভাপতি থাকা অবস্থা, মানে জেলে যাওয়া অবস্থায়
তার সেই সন্তানের প্রিয় দর্শক, না টেনে শেষ পর্যন্ত দেখুন, আসল ঘটনা জানতে পারবেন। বলতে বলে এটা কি এইভাবে আমরা বাংলাদেশ সংস্কার করবেন? কোনো মানুষের আইনের সহায়তা পাওয়ার প্রয়োজন নাই? কার আইনের সহায়তা প্রয়োজন আছে? ছাত্রদের? এক ছাত্রী ওই যে সুরভি নাকি ওই যে 50 কোটি টাকা মানে মামলায় তাকে রিমান্ড নেওয়া হয়েছিল, সাথে সাথে তার রিমান্ড ক্যান্সেল করে জামিনে মুক্তি করে দিলেন সাথে সাথে। এটা হচ্ছে আপনাদের আইন? ওই যে হবিগঞ্জের যে ওই যে ওসি অফিসে যে হুমকি দিল, তারা পুলিশ পুরায় মারছে, থানা পুরায় মারছে, যে তাকে সাথে সাথে গ্রেপ্তার করার পর সাথে সাথে ছেড়ে দিতে হয়েছে। আইন কি শুধু তাদের জন্য? মাননীয় আইন উপদেষ্টা, এটা বিচার কিন্তু আপনি হবেন। আমি কিন্তু ছাত্রলীগ করি না, আমি কিন্তু আওয়ামী লীগ করি না, মনে রাখবেন এটার বিচার কিন্তু আপনাদের হবে। এই ছেলেটা কি অপরাধ করেছিল? তার শিশু সন্তানের দেখার অধিকার তার ছিল না? জেলখানায় গিয়ে কোনো আত্মীয় স্বজন দেখা করা যায় না? কোনো আত্মীয় স্বজন দেখা করার সিস্টেম নাই? সে জেলে আছে, এটাই তার জন্য বড় সাজা। কিন্তু তার আত্মীয় স্বজন তো তার সাথে দেখা করতে পারবে, শিশু সন্তানও তার বাবাকে দেখতে পারবে, বাবাও তার সন্তানকে দেখতে পারবে। কি অপরাধ ছিল সেই নববধূর? বিয়ের পরে তাকে গ্রেপ্তার করে নিয়ে যায়, 9 মাসের অবস্থা তার সন্তানকে হত্যা করে ছিনিয়ে নিজে আত্মহত্যা করতে হয় এই পাপিষ্ট বাংলাদেশের এই দুনিয়া থেকে। এটার জবাব দিয়ে কিন্তু আপনারা দিবেন। আমি চাই দলবল নির্বিশেষে প্রতিটা মানুষের আইন সংস্কার হোক, আর প্রতিটা মানুষ তার আইনের অধিকারের মধ্যে থাকুক, খারাপ হোক ভালো হোক, সকলের জন্য আইনের মধ্যে থাকে। আমি এটা বলি না যে আমি আজকে বিএনপি করি, আওয়ামী লীগের ক্ষমতায় আসলে আমি আওয়ামী লীগের সব ধ্বংস করে দেবো। নো, ইম্পসিবল। আওয়ামী লীগের যারা অপরাধী ছিল তাদের সাজা হবে, যারা নিরপরাধ তাদের কোনো সাজা বাংলাদেশের মাটিতে হতে দিব না, আমরা হতে দিব না। কারণ তারা দেশের জনগণ, এটাকে বলে গণতন্ত্র, যে যার যার মতো সে রাজনীতি করবে। কিন্তু আমরা তীব্র নিন্দা জানাচ্ছি প্রধান উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, আইন উপদেষ্টা, আপনাদের তিনজনের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি। এই ধরনের হত্যাকাণ্ড আপনাদের মাথায় নিতে হবে এবং এটার দায়ভার আপনাদের দিতে হবে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার একটি অডিও বার্তার প্রতিবাদে বাংলাদেশ সরকার একটি চমৎকার বিবৃতি দিয়েছে। চমৎকার এই কারণেই বলছি, এই বিবৃতিটি একই সঙ্গে হাস্যকর, একই সঙ্গে সরকারের যে বক্তব্য তাতে উপস্থাপিত হয়েছে তার মধ্যে আওয়ামী লীগকে নিয়ে একটি, অন্যদিকে সরকার আওয়ামী লীগের বিরুদ্ধে শেখ হাসিনার বিরুদ্ধে একটা যুদ্ধাঙ্গী মনোভাব নিয়ে আছে, তা প্রমাণে একটা ব্যর্থ চেষ্টাও আমরা দেখতে পারি। এবং সর্বসাকুল্যে আগামী নির্বাচন আসলেই হতে যাচ্ছে কিনা তারও একটা অস্পষ্ট হলেও একটা বার্তা আমরা পেতে পারি। বিষয়টা হচ্ছে যে শেখ হাসিনা গত 23শে জানুয়ারি, আজ থেকে 2 দিন আগে, দিল্লিতে বিদেশি সংবাদ মাধ্যমগুলোতে কর্মরত ভারতীয় সাংবাদিকদের একটি সংগঠন ফরেন করেসপন্ডেন্টস ক্লাবের একটি অনুষ্ঠানে, সেটি অনেকটা সংবাদ সম্মেলন ছিল বলতে গেলে, সেই অনুষ্ঠানে একটি অডিও বার্তার বিরুদ্ধে সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি দীর্ঘ বিবৃতি। কেন এটি দেওয়ার প্রয়োজন হলো? কি প্রয়োজন ছিল এর? না দিলেও বা কি হতো? বিবৃতিতে কি বলা হচ্ছে? বলা হচ্ছে যে পলাতক শেখ হাসিনা, যিনি মানবতা বিরোধী অপরাধ করার জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দোষী সাব্যস্ত হয়েছেন, গত 23শে জানুয়ারি দিল্লিতে একটি প্রকাশ্য অনুষ্ঠানে একটি বিবৃতি দেওয়ার সুযোগ দেওয়া হয়েছিল, যেখানে তিনি প্রকাশ্যে বাংলাদেশ সরকারকে অপসারণের আহ্বান জানান, তার দলের অনুগত এবং সাধারণ জনগণকে সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য নির্লজ্জ উস্কানি দেন, বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য। প্রথম প্রশ্ন এটুকুর মধ্যেই। প্রথম প্রশ্ন হচ্ছে, তিনি অডিও বার্তাটি দিলেন 23শে জানুয়ারি সন্ধ্যায়। 23শে জানুয়ারি গেল, 24শে জানুয়ারি গেল, 25শে জানুয়ারি সন্ধ্যার পর হঠাৎ কেন? দিতেই যদি হয়, প্রতিবাদ করতেই হয়, 2 দিন 2.5 দিন পরে এসে কেন? দ্বিতীয় প্রশ্ন, সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর জন্য নির্লজ্জ উস্কানি দিয়েছেন শেখ হাসিনা। আচ্ছা, তার ওই বক্তব্য তো আপনারা অনেকেই শুনেছেন, অনেক মানুষ শুনেছেন, যদি জানান কোটি মানুষের উপরে তার এই অডিও বার্তাটি শুনেছেন। কোথাও কি সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর মতন নির্লজ্জ উস্কানি তিনি দিয়েছেন? হ্যাঁ, তিনি ভোট বর্জনের আহ্বান জানিয়েছেন দলীয় নেতাকর্মীদের প্রতি। কি করবেন? তার দল নির্বাচনে অংশ নিতে পারছে না, নির্বাচন কমিশনের প্রতীক তালিকায় নৌকা নেই, নিবন্ধন বাতিল করা হয়েছে, তারা কি বলবে? শেখ হাসিনা দলীয় সভানেত্রী হিসেবে তার নেতাকর্মীদের উদ্দেশ্যে কি বলবেন? যে তোমরা যাও, এটা হয় কখনো, আমরা আশা করতে পারি। তো তিনি তো ভোট বা নির্বাচন প্রতিহতের ঘোষণা দেননি। প্রতিহতের ঘোষণা দিলে বুঝতাম যে তার মধ্যে একটা উস্কানি রয়েছে, সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটানোর জন্য একটা পরোক্ষ ইঙ্গিত রয়েছে, তা তো না। তৃতীয় প্রশ্ন হচ্ছে, সরকার তার বিবৃতি বলেছে বাংলাদেশের সরকার এবং জনগণ বিস্মিত এবং হতবাক। তো এখানে জনগণ হতবাক বা বিস্মিত হওয়ার বিষয়টি কোথায় খুঁজে পেল সরকার? জনগণ কারা? জনগণের মতামত নিয়েছে? আর জনগণ কি শুধুমাত্র এই ডক্টর মোহাম্মদ ইউনূসের যে 2% 5% সমর্থক আছে তারাই জনগণ? অথবা ধরে নিলাম যে বিএনপি জামাতের অনুসারী তারাও তো একটি অংশ, বাকি অংশ কি জনগণের অংশ নয়? আওয়ামী লীগের যারা উচ্চ। পররাষ্ট্র মন্ত্রণালয় এই বিবৃতিতে বলছে, বাংলাদেশ সরকারের বারবার অনুরোধ সত্ত্বেও দ্বিপক্ষীয় প্রত্যর্পণ চুক্তির আওতায় শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করার বাধ্যবাধকতা ভারত এখনো কার্যকর না করায় বাংলাদেশ গভীরভাবে ক্ষুব্ধ। ভারতের রাজধানীতে এই অনুষ্ঠান আয়োজনের অনুমতি দেওয়া এবং গণহত্যাকারী হাসিনাকে প্রকাশ্যে তার ঘৃণামূলক বক্তব্য দিতে দেওয়া আন্তঃরাষ্ট্রীয় সম্পর্কের নিয়মের পরিপন্থী হতে পারে, সরকার বলতে পারে। কিন্তু প্রত্যর্পণ চুক্তিতে কি রয়েছে এটা আবার মনে করে দিতে হয়। যদি এক রাষ্ট্র থেকে কোনো অভিযুক্ত ব্যক্তি অন্য রাষ্ট্রে আশ্রয় নেয়, তার যে বিচার তার দেশে হয়, সেই বিচারের রায় মনে হয় রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত, তাহলে সেই ব্যক্তিকে আশ্রয় দেওয়া রাষ্ট্র তাকে নিজ রাষ্ট্রের কাছে ফেরত দেবে না, স্পষ্ট লেখা রয়েছে ক্লজে।
আমরা চাই অপরাধী যেই হোক না কেন অবশ্যই তাকে ফেরত দিতে হবে, কিন্তু এটিকে যদি রাজনৈতিকভাবে ভারত দেখাতে চায়, ভারত বলেছে যে আমরা পর্যালোচনা করছি, পর্যালোচনা করে তো তারা বক্তব্য দিবেই, আরও দেবে কিনা সেটা একটি কথা। তো সেখানে কি নিয়ম ভাঙা হচ্ছে, আর ভারত যে শেখ হাসিনাকে ফেরত দিবে না এ কথা স্পষ্ট আরো অনেক আগে করা হয়েছে ভারতের পক্ষ থেকে। আসলেই বুঝতে পারছি না সরকার আগে ভাগে এই নির্বাচনের সহিংসতার প্রশ্ন তুলে, নির্বাচন বাঞ্চালের প্রশ্ন তুলে আওয়ামী লীগকে দোষারোপ করা হবে, আগে থেকে এই বক্তব্য দেওয়ার কারণ কি? নিশ্চয়ই কোনো অশুভ চিন্তা ভাবনা তাদের রয়েছে, অস্বাভাবিক নয় নিশ্চয়ই। এবং চলতি মাসে যে আলোচিত হত্যাকাণ্ডগুলো ঘটনা ঘটেছে, যশোরের বিএনপি নেতাকে গুলি করে হত্যা, ঢাকায় কয়েকদিন আগে স্বেচ্ছাসেবক দলের নেতাকে গুলি করে হত্যা, চট্টগ্রামে নরসিংদীতে এরকম আরো কয়েকজন হত্যা করা হয়েছে, এগুলো কোনোটির সঙ্গে আওয়ামী লীগের সম্পৃক্ততা পাওয়া গেছে, তাহলে সন্ত্রাসী কর্মকাণ্ড কারা ঘটাচ্ছে? সরকার আসলেই আওয়ামী লীগকে ভয় পাচ্ছে অনেক আগে থেকেই, সম্ভবত ঘুমোতেও পারে না সরকারের নীতি নির্ধারণী পর্যায়ে।